আসসালামু আলাইকুম। তো এই সেশনটা হলো আমাদের বিভিন্ন দেশ সম্পর্কে। তো প্রথমে আছে মিয়ানমারের রোহিঙ্গারা কবে তাদের নাগরিকত্ব হারায়। তো এটা ফেনম জব সলিউশন বইয়ের ৫১-৫২ নম্বর কোশ্চেনটা। তো নাগরিকত্ব আইন এটা হলো ১৯৮২ সাল। কত সাল? ১৯৮২ সাল। আর বার্মার স্বাধীনতা ১৯৪৮ ও সামরিক অভ্যুত্থান হয় ১৯৬২ পর থেকে তাদের উপর চাপ বাড়ছিল। সামরিক সরকার ১৯৮২ সালে আইন করে তাদের রাষ্ট্রহীন করে দেয়। এক কলমের খোঁচায় লক্ষ লক্ষ মানুষ নিজ দেশে পরাবাসী হয়ে গেল। ঠিক আছে? কত সাল এটা? ১৯৮২ সাল। তো রোহিঙ্গ্যারা ৮২ সালে তারা তাদের স্বাধীনতা হারায়। তারপর আন্তর্জাতিক আদালত আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা করে কোন দেশ? দেশটার নাম হলো গাম্বিয়া। দেশটার নাম কি? গাম্বিয়া। আইসিজে আন্তর্জাতিক আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা করে কোন দেশ? গাম্বিয়া। একজন দুর্বল প্রতিবেশীর রোহিঙ্গার পক্ষে একজন দূর দেশের বন্ধু গাম্বিয়া, যেটা আফ্রিকার দেশ, এসে দাঁড়ালো এর পাশে। এটা আন্তর্জাতিক ন্যায় বিচারের ইতিহাস এক বিশাল নৈতিক পদক্ষেপ, যেখানে ধর্মীয় সহানুভূতি নয় বরং মানবতাই প্রাধান্য ছিল এটা। তো গাম্বিয়ার গাথা মনে রাখতে পারি, মানবতা রক্ষাই ছিল গাম্বিয়ার গাথা। তারপর আইসিজে রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে? ৪টি নির্দিষ্ট ব্যবস্থার কথা বলা হয়েছে। আইসিজে এর মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে? ৪টি নির্দিষ্ট ব্যবস্থা। আইসিজে সরাসরি মিয়ানমারকে শাস্তি দিতে পারে না, কিন্তু তারা গণহত্যার মতো জঘন্য অপরাধ যেন আর না ঘটে তার জন্য ৪টি স্পষ্ট করণীয় নির্দিষ্ট করে দিল, যা মিয়ানমার মানতে বাধ্য, অন্তত কাগজ ও কলম। আইসিজে মানে ৪টি নির্দেশ দিয়েছে। আইসিজে মানে ৪টি নির্দেশ দিয়েছে। তারপরে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের চলে আসা কি নামে পরিচিত? এটা ডায়াসপোরা নামে পরিচিত। কি নামে পরিচিত? ডায়াসপোরা। ডায়াসপোরা মানে হলো কোনো জনগোষ্ঠী নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে ছড়িয়ে পড়া। এটা হলো ডায়াসপোরা। রোহিঙ্গারাও দেশ ছেড়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে, যেমন বাংলাদেশে। তাই এটি একটি আধুনিক ডায়াসপোরা। ডায়া মানে বাধা, দেশ ছেড়ে দূর ডায়াসপোরা হয়ে চলে যাওয়া, এটি একটি বড় বাধা জীবন। তারপরে মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম হলো ন্যাশনাল ইউনিটি সরকার, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। সামরিক সরকার জান্তা ক্ষমতা দখলের পর সুচির দলের নির্বাচিত সংসদ সদস্যরা মিলে আসলো গণতান্ত্রিক সরকার হিসেবে নিজেদের ঘোষণা করলো। এটি আসলে সামরিক শাসনের বিরুদ্ধে একটি ছায়া সরকার। দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট হলো ছায়া সরকার। মিয়ানমারের সংসদে সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত আসন কয় পার্সেন্ট? 25%। তো সংবিধান অনুযায়ী সামরিক বাহিনী কোনো নির্বাচন ছাড়াই সক্রিয়ভাবে সংসদের ১/৪ আসন দখল করে রাখে। কি অনুযায়ী? সংবিধান অনুযায়ী সামরিক বাহিনী কোনো কি নির্বাচন ছাড়াই সক্রিয়ভাবে সংসদের কত অংশ আসন দখল করে রাখে? ১/৪। এর মানে হলো মিয়ানমারের গণতান্ত্রিকভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সামরিক বাহিনী সবসময় ক্ষমতায় ভেটো ক্ষমতা ধরে রাখে। সামরিক বাহিনী সবসময় কি ভেটো দেওয়ার ক্ষমতা ধরে রাখে। তারপর সংসদ ২৫ মানে সংসদের ২৫% সামরিক আর বাকি ৭৫% নির্বাচনী। ঠিক আছে? তারপরে অং সান সুচির রাজনৈতিক দল কি? ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। অং সান সুচির রাজনৈতিক দল হলো কি? এনএলডি, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। সুচি এবং তার দল গণতন্ত্রের প্রতীক। সামরিক বাহিনীর সাথে ক্ষমতার দ্বন্দ্বে তারা বারবার জয়ী হয়েও ক্ষমতা হারিয়েছে। তো সুচি মানে এনএলডি, সুচির দলের নাম এনএলডি, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। তারপর আসি ভারত সম্পর্কে। ভারতের কোন শহরকে ওয়াইফাই শহর বলা হয়? বেঙ্গালুরুকে। বেঙ্গালুরু হলো ভারতের তথ্য প্রযুক্তি, আইটি শিল্প এবং স্টার্ট আপের কেন্দ্র, যাকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়, যাকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। দ্রুত ইন্টারনেট ও প্রযুক্তি নির্ভরের কারণে এটি ওয়াইফাই সিটি হিসেবে পরিচিত। ঠিক আছে? তা বেঙ্গালুরু আইটি হলো ভারতের আইটি ইনফরমেশন টেকনোলজির শহর। এটা হলো কি? বেঙ্গালুরু।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটা, এটা আমরা জানি জম্মু কাশ্মীর। ঐতিহাসিক কাশ্মীর অঞ্চলটি এখন 3 দেশের নিয়ন্ত্রণ: ভারত, জম্মু কাশ্মীর, পাকিস্তান আজাদ কাশ্মীর, চীন আকসাই কাশ্মীর। চীনে কি? আকসাই চীন। ভারত যে অংশ নিয়ন্ত্রণ করে সেটি জম্মু কাশ্মীর। তো জম্মু ভারত, আমরা শর্টকাট মনে রাখতে পারি জম্মু। ভারতের সর্বশেষ রাজ্য হলো তেলেঙ্গানা 2014। ভারতের সর্বশেষ রাজ্য নাম হলো তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয়েছে এই রাজ্যটি। তেলেঙ্গানা হলো ভারতের 29তম আগে ছিল এবং সর্বশেষ গঠিত রাজ্য। তা আগে এটা কত ছিল? 29তম রাজ্য, একদম সর্বশেষ গঠিত রাজ্য। বর্তমানে রাজ্য সংখ্যা 28টি, কারণ জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। তেলে 2014, তেলেঙ্গানা গঠিত হয় 2014 সালে। সিকিম কবে ভারতের সাথে যুক্ত হয়? 1975 সালে, 22তম রাজ্য। সিকিম কবে ভারতের সাথে যুক্ত হয়? 1975 সালে, 22তম রাজ্য। সিকিম প্রথমে স্বাধীন থাকলেও 1975 সালে গণভোটের মাধ্যমে এটি স্বেচ্ছায় ভারতের সাথে মিশে যায়। কত সালে? 1975 সালে। তো সিকিম 75 সিকিম ভারতের 22তম রাজ্যে যুক্ত হয়। তারপরে বাবরি মসজিদ কবে ভাঙ্গা হয়? এটা হলো 1992 সাল। ভারতের ইতিহাসে এটি একটি বিবাদপূর্ণ বিতর্কিত ঘটনা। তো এটা কত সাল? 1992 সালে ঘটেছিল। তো মহাত্মা গান্ধীর রাজনৈতিক উত্থান ঘটে কোন দেশে? এটা হলো দক্ষিণ আফ্রিকা। ভারতে ফেরার আগে গান্ধী দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। ভারতে ফেরার আগে গান্ধী দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। সেখানেই তার অহিংস প্রতিবাদের পদ্ধতি সত্যাগ্রহ তৈরি হয়, যা পরে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রয়োগ করেন। গান্ধী আফ্রিকা, তা গান্ধীজির আসল কাজ শুরু হয় আফ্রিকায়, ঠিক আছে। তারপর 2019 সালে লোকসভা নির্বাচন কততম ছিল? 17তম। কততম? 17তম। ভারতের কেন্দ্রীয় আইনসভা নির্বাচন যা নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী করেছিল। 2019 17তম। কততম? 17তম। তো 19 বছর ধরে চলে 17তম লোকসভা। জাস্ট ছন্দ মনে রাখতে পারি, 17তম, 19 বছর ধরে 17তম লোকসভা। তারপরে প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি টানা প্রায় 13 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তো মোদী কত বছর মুখ্যমন্ত্রী ছিলেন? 13 বছর। কোন অঞ্চল? গুজরাটের। মোদী গুজরাট মনে রাখা যায়। তারপরে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম হলো দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের প্রথম আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের নারী রাষ্ট্রপতি কে দ্রৌপদী মুর্মু। তা 15তম রাষ্ট্রপতি, তা ভারতের 15তম রাষ্ট্রপতি কে? দ্রৌপদী মুর্মু। ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল কে? বেয়াম সিং ও সতবন্ত সিং। বেয়াম সিং ও সতবন্ত সিং ব্যক্তিগত দেহরক্ষী তাকে হত্যা করে, কারণ তার অপারেশন ব্লু স্টার শিখদের পবিত্র স্বর্ণ মন্দিরে সামরিক অভিযানের প্রতিশোধ নিতে চেয়েছিল। ইন্দিরা শিখদের প্রতিশোধ নিতে হন ইন্দিরা গান্ধী। তারপরে বোরফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে কার নাম জড়িয়ে আছে? রাজীব গান্ধীর নাম। এটি সুইডিশ কোম্পানি থেকে অস্ত্র কেনার একটি ঘুষ কেলেঙ্কারি ছিল, যা রাজীব গান্ধীর জনপ্রিয়তা ও রাজনৈতিক জীবনকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। কোনটা এটা? এটা হলো বোফোর্স অস্ত্র কেলেঙ্কারি। বোফোর্স অস্ত্র কেলেঙ্কারি। তা রাজীব আর জড়িত, রাজীব রয়ের সাথে জড়িত, বোফোর্সের বয়ের সাথে জড়িত। রাজীবের আর বোফোর্সের বয়ের সাথে জড়িত, শর্টকাট মনে রাখতে পারি। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1885 সালে প্রতিষ্ঠিত এই দলটি ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, বহু বছর ক্ষমতায় ছিল। 1885 সালে কংগ্রেস প্রাচীন রাজনৈতিক দল ছিল। কি করি
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয় কবে? 5 আগস্ট 2019 সালে। কত আগস্ট? 5 আগস্ট 2019 সালে। সংবিধানের 370 ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার এ অঞ্চলের বিশেষ মর্যাদা তুলে নেয়। এটি ছিল সরকারের একটি বিশাল রাজনৈতিক সিদ্ধান্ত। 5 আগস্ট 2019-এ 370 ধারা বাতিল হয়। তারপরে এশিয়ার অন্যান্য দেশ। এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? নেপাল একটা হিন্দু রাষ্ট্র। নেপাল বিশ্বের একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ছিল, যদিও 2006 সালে ধর্মনিরপেক্ষ হয়। এটি একমাত্র দেশ যা ঐতিহাসিকভাবে হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত। নেপাল হিন্দু লেখা আছে। তারপরে কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে? নেপালের পতাকায় চাঁদ ও সূর্য আছে। নেপালের পতাকাটি বিশ্বের একমাত্র অ-আয়তাকার পতাকা, চাঁদ ও সূর্য হয়ে আছে। দক্ষিণ এশিয়ার কোন দেশের পার্লামেন্টে নারী সদস্যের হার সর্বাধিক? নেপালে। নেপালে পার্লামেন্টে নারী সদস্যের হার বেশি। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? নেপাল ব্রিটিশ উপনিবেশ ছিল না। ভারত ও পাকিস্তান ব্রিটিশ উপনিবেশ ছিল, কিন্তু হিমালয়ের এই দেশটি কখনো সরাসরি ব্রিটিশদের অধীনস্থ হয়নি। তার মানে নেপাল সবসময় স্বাধীন ছিল। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? ভুটান। হিমালয়ের এই ছোট দেশ তাদের নাগরিকদের স্বাস্থ্য পরিবেশ রক্ষায় ধূমপানকে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। ভুটানে ধোয়া ধূমপান নিষিদ্ধ। দজুংখা কোন দেশের ভাষা? ভুটানের ভাষার নাম হলো দজুংখা। ভুটানকে ড্রাগনের রাজ্য বলা হয়। দজুংখা হলো তাদের জাতীয় ভাষা। দজুংখা হলো ভুটানের জাতীয় ভাষা। ভুটানের ভাষা হলো দজুংখা। নিচের কোনটি দ্বীপ দেশ? শ্রীলঙ্কা হলো দ্বীপ দেশ। ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা একটি দ্বীপ রাষ্ট্র।